সায়েন্স গামা। এখন তোমাদের ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025। এখানে তোমাদের সেকেন্ড সামেটিভের ভৌত বিজ্ঞানের যে সমস্ত সেটগুলো দেওয়া হয়েছে তার মধ্যে 4 নম্বর যে স্কুলটা আছে বনগাঁ কুমুদনী উচ্চ বালিকা বিদ্যালয়, এই পেজ নাম্বার হচ্ছে তোমাদের 279। তো এই পেজে তোমাদের সমস্ত অ্যান্সার এই ভিডিওটিতে দেবো। আর তোমরা বাকি ভিডিওগুলি পাওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো প্লেলিস্টের লিঙ্ক আছে, সেখান থেকে বাকিগুলো পেয়ে যাবে, বা তোমরা প্লেলিস্ট সার্চ করলেও কিন্তু বাকি ভিডিওগুলো পেয়ে যাবে। তো দেখো গ্রুপে একের দাগেরটা কি আছে। আর হ্যাঁ, যারা চ্যানেলটিতে নতুন তারা এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখে নাও একের দাগেরটা, দাঁতের এনামেল যেটি দ্বারা তৈরি সেটি হলো অবশ্যই ক্যালসিয়াম ফসফেট, অপশন এ। এরপর 2 দাগেরটা, একটি বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটি বলের লম্ব অভিমুখে 2 মিটার সরে গেল, এক্ষেত্রে সম্পাদিত কার্য কত হবে? তো অ্যান্সার হবে এখানে সম্পাদিত কার্য বিয়েটা 0। কারণ কি, যখন দেখো মানে যেদিকে বল প্রযুক্ত হচ্ছে তার সঙ্গে যদি সরণ যদি লম্বভাবে হয়, ধরো এদিকে সরণ হচ্ছে, এদিকে হচ্ছে ডিসপ্লেসমেন্ট, আর এদিকে বল এফ, মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়ে গেলে ডাব্লিউ ইকুয়াল টু কত? ডাব্লিউ ইকুয়াল টু এফ ডি কস 90 ডিগ্রি। তো কস 90 ডিগ্রি মান কত? 0, সেজন্য 0 হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন কি আছে 3-এর দাগেরটা দেখে নাও পরের পেজ। 3-এর দাগেরটা বলছে পদার্থগুলির মধ্যে কোনটি আম্লিক অক্সাইড? দেখো প্রথমে আছে জিঙ্ক অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, এই দুটো কি হলো না? উভধর্মী অক্সাইড। তারপরে আছে Fe2O3, তো এটা হচ্ছে না ক্রোমিয়াম অক্সাইড। সাধারণত আমরা কি জানি ধাতব অক্সাইডগুলো কি হয়? ধাতব অক্সাইড হয় ক্ষারীয় অক্সাইড, কিন্তু ক্রোমিয়াম অক্সাইড এটা ব্যতিক্রম হয়, এটা হবে আম্লিক অক্সাইড। তাহলে অ্যান্সার হবে সিটা। এরপর 4-এর দাগেরটা, 1.5 মোল অক্সিজেন অণুর ভর কত? তো 1.5 মোল অক্সিজেন অণুর ভর হচ্ছে কি কি অপশন আছে দেখে নাও, 48, 16, 14, 23। সঠিক অ্যান্সার হবে 48 গ্রাম। তো কিভাবে করবে দেখো, আমরা জানি যে 32 গ্রাম মানে কত অক্সিজেনের 1 মোল, তাহলে 1 মোল মানে 32 গ্রাম। তো প্রশ্ন কি বলছে 1.5 মোল, 1.5 মোল মানে কত? 3-এর 2 করলে 1.5 পাই, তাহলে 1 মোলে 32 হলে 1.5 এ কত? ওই কি নিয়মে করবে। তাহলে এখানে জাস্ট ছোট করে দেখিয়ে দিচ্ছি, 1 মোলের জন্য কত হচ্ছে? 1 মোলের জন্য প্রশ্নে বলে দেওয়া আছে, মানে 1 মোলের জন্য হয় অক্সিজেনের যেটা 32, আর প্রশ্নে যেটা বলা আছে 1.5, তাহলে 1.5 মানে 3-এর 2, তাহলে 3-এর 2 এর জন্য কত হবে না 32 গুণিত 3-এর 2। তো 32 গুণিত 3-এর 2 হলে আমার পাচ্ছি 16 2 32, আর 3 16 48 সমান 48। ঠিক আছে, এই জন্য অ্যান্সার হচ্ছে 48। চলো নেক্সট প্রশ্ন 5-এর দাগেরটা, বডি স্প্রের জন্য ব্যবহৃত অটোমাইজার প্রয়োগ করা হয়, তো কোন নীতির ওপর? আর্কিমিডিস, বার্নৌলি, পিস্টন, স্টোকসের সূত্র, অবশ্যই বার্নৌলির নীতি। এরপর 6-এর দাগেরটা, কোনটিতে অনুসংখ্যা সবচেয়ে বেশি রয়েছে? কি কি অপশন আছে? 1 গ্রাম CO2, 1 গ্রাম H2, 1 গ্রাম O2, 1 গ্রাম CH4। তো সঠিক অ্যান্সার হবে 1 গ্রাম H2। কারণ কি, যার মধ্যে মোল সংখ্যা বেশি তার মধ্যে অনুসংখ্যা বেশি, আর তার ফর্মুলা কি না N সমান W/M। তো তুমি যদি প্রত্যেকটার ডাব্লু সরি দেখো 1 গ্রাম 1 গ্রাম করে আছে, তো কার্বন ডাইঅক্সাইডের জন্য কত পাবো আমি? না W/M মানে 1-এর 44 পাবো। হাইড্রোজেনের জন্য কত পাবো? 1 গ্রাম বলেছে মানে 1-এর 2। অক্সিজেনের জন্য কত পাবো? 1-এর 32। মিথেনের জন্য কত পাবো? 1-এর 16। কোনটা তাহলে সবচেয়ে বেশি হচ্ছে? সবচেয়ে বেশি 1-এর 2, তার মানে এর মোল সংখ্যা যেহেতু বেশি এর মধ্যে অনুসংখ্যা বেশি। চলো এরপর 7-এর দাগেরটা, পদার্থ যেটিকে ইমালশন বলা যায় সেটি হলো, কি কি অপশন আছে? মেঘ, সাবানের ফেনা, শ্যাম্পু, জলের দ্রাব্য, স্টার্চ। তো সঠিক অ্যান্সার হবে সিটা শ্যাম্পু। এরপর 8-এর দাগেরটা, দুটি কাচের প্লেটের মধ্যে সামান্য জল থাকলে তাদের টেনে সহজে পৃথক করা যায় না, এর কারণ কি? সান্দ্রতা, বায়ুমণ্ডলের চাপ, পৃষ্ঠটান, ঘর্ষণ। অবশ্যই সিটা পৃষ্ঠটান। চলো এরপরের প্রশ্নগুলো দেখে নাও। গ্রুপ বি, সত্য মিথ্যা? উষ্ণতা বাড়ালে তরলে পৃষ্ঠটান বাড়ে, অবশ্যই এটা মিথ্যা, কারণ তরলে পৃষ্ঠটান হ্রাস পায়, তাহলে এটা হবে মিথ্যা। এরপর হচ্ছে 2 দাগের 2টা, হুকের সূত্রটি লেখো। তো হুকের সূত্রটি হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর পীড়ন এবং বিকৃতি পরস্পরের সমানুপাতিক হয়। ঠিক আছে, পেজ নাম্বার 65, ভট্টাচার্য বাদাস। চলো এরপরের প্রশ্ন কি আছে? এরপরের প্রশ্ন বলছে বাঁধের জল কি ধরনের শক্তি সঞ্চিত থাকে? তো বাঁধের জলে স্থিতি শক্তি সঞ্চিত থাকে, লিখবে স্থিতি শক্তি, স্থিতি শক্তি। এরপর 1 অশ্বক্ষমতা ও 1 ওয়াটের মধ্যে কোনটির মান বেশি? তো অবশ্যই হবে কি 1 হর্স পাওয়ার বা 1 অশ্বক্ষমতা, এটির মান হচ্ছে বেশি, এটি বেশি। তার কারণটা কি? কারণটা আমরা জানি যে 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু কত হয় না 746 ওয়াট। তাহলে অবশ্যই 1 ওয়াটের থেকে 746 ওয়াট হলে তবে 1 হর্স পাওয়ার হয়, তাহলে অবশ্যই 1 হর্স ক্ষমতা বেশি। চলো এরপর 4-এর দাগেরটা, কোন স্থানে হঠাৎ ব্যারোমিটারের পাঠ কমে যাওয়া কি নির্দেশ করে? তো হঠাৎ যদি কমে যায় তাহলে হবে ঝড় বৃষ্টি, ঝড় বৃষ্টি নির্দেশ করবে। ঠিক আছে, বা ঝড় বৃষ্টি অ্যাকচুয়ালি বলবো কিনা সম্ভাবনা নির্দেশ করে, সম্ভাবনাটা লেখাটা বেটার হবে।
সম্ভাবনা। চলো এরপর 5 দাগেটা, একটি তীব্র ক্ষার ও একটি মৃদু অ্যাসিড এর নাম লেখো। তো তীব্র ক্ষার বলেছে, ক্ষার লিখতে পারো তুমি NaOH KOH, ঠিক আছে। তীব্র ক্ষার এর জায়গায় লিখছি ধরো NaOH কৌষ্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড। আর একটি মৃদু অ্যাসিড যেমন কার্বনিক অ্যাসিড H2CO3, অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, তো এটা লিখছি ধরো অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন, অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী দুটি গ্যাসের নাম লেখো। তো কার্বন ডাইঅক্সাইড হতে পারে CO2, তারপরে ধরো সালফার ডাইঅক্সাইড SO2, NO2 ইত্যাদি। চলো এরপরে টিন্ডাল এফেক্ট কাকে বলে। তো টিন্ডাল এফেক্টটা তোমাদের আমি ভট্টাচার্য থেকে দেখিয়ে দিচ্ছি, পেজ নাম্বার হচ্ছে 90। তো দেখো টিন্ডাল এফেক্ট কাকে বলে। ক্লোরাইড দ্রবণের মধ্য দিয়ে আলোক রশ্মি পাঠালে প্রলম্বিত কণাগুলি ওই রশ্মিকে বিচ্ছুরিত করে, ফলে আলোক রশ্মির গতিপথ পাশ থেকে দৃশ্যমান হয়। একে বলা হয় টিন্ডাল প্রভাব, ঠিক আছে। এটি হবে অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখে নেওয়া যাক। এরপর শূন্যস্থান পূরণ করো। 1 মোল ইলেকট্রন সমান ড্যাশ সংখ্যক ইলেকট্রন। তো 1 মোল ইলেকট্রন মানে কত হয় না, অ্যাভোগাড্রো সংখ্যক। অ্যাভোগাড্রো সংখ্যার মান সবাই জানো যে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক ইলেকট্রন। তো তোমাদের গ্রুপ A B অ্যান্সার কমপ্লিট হলো। এবার চলো গ্রুপ সি। গ্রুপ সি 3 দাগের একটা কি বলছে, দৈনন্দিন জীবনে পিএইচ এর দুটি গুরুত্ব লেখো। তো অ্যান্সারটা দেখাচ্ছি তোমাদের ভট্টাচার্য ব্রাদার্স, পেজ নাম্বার 111 থেকে। দেখো পিএইচ এর গুরুত্ব, একটা হচ্ছে দাঁতের উপর প্রভাব বা গুরুত্ব, এটা লিখতে পারো, আর না হলে এটা লিখবে, এটা কম লিখতে হবে। কৃষিতে পিএইচ এর গুরুত্ব, তাহলে উদ্ভিদের মাটি থেকে প্রয়োজনীয় মৌলিক উপাদানগুলির গ্রহণ করার ক্ষমতা মাটির পিএইচ এর উপর নির্ভর করে, এইটুকু লিখবে। আর একটা অ্যাড করে দিলে ভালো হয়, যেহেতু এখানে একটা তথ্য দেওয়া আছে যত থেকে এতের মধ্যে হয়। মাটির উপযুক্ত পিএইচ তে যা সহজে উদ্ভিদ গ্রহণ করতে পারে, চাষের জন্য মাটির উপযুক্ত পিএইচ এর সীমা হলো 5.5 থেকে 7.6। এই একটা পয়েন্ট দিয়ে দিলে আর একটা গুরুত্ব দিতে মৎস্য চাষের জন্য, এটাও ছোট পয়েন্ট মোটামুটি। মাছ চাষের ক্ষেত্রে জলের পিএইচ 4.5 থেকে 9.5 এর মধ্যে থাকা উচিত, কারণ পিএইচ 4.5 এর কম হলে মাছের বৃদ্ধি হ্রাস পায়, মাছের প্রজনন ক্ষমতা কমে যায় এবং চারা মাছ মারা যায়। পিএইচ 9.5 এর থেকে বেশি হলে মাছের সেলুলার মেমব্রেনের বিকৃতি ঘটে। তো এই পর্যন্ত লিখলে হবে, দুটো পয়েন্ট লিখে নেবে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখে নেওয়া যাক। নেক্সট প্রশ্ন, বলের বিরুদ্ধে কার্য, বলের একটি উদাহরণ দাও, ঠিক আছে। বলের বিরুদ্ধে কার্য, তার একটা উদাহরণ দিতে বলেছে। তো অ্যান্সারটা দেখে নাও, পেজ নাম্বার 133 ভট্টাচার্য ব্রাদার্স। তো দেখো বলের বিরুদ্ধে কার্য, তাহলে বস্তুর উপর বল প্রয়োগে বস্তু সরণ প্রযুক্ত বলের অভিমুখের বিপরীতে হলে তাকে বলের বিরুদ্ধে কার্য বলে। উদাহরণ দেখে নাও, কোনো বস্তুকে ভূপৃষ্ঠের উপরে ওঠালে তখন অভিকর্ষজ বল নিচের দিকে ক্রিয়া করে, বস্তু সরণ তার বিপরীত দিকে ঘটে। সুতরাং এক্ষেত্রে বস্তুটিকে উপরে তুললে অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য করা হয়। এই ধরনের কার্যকে ঋণাত্মক কার্য বলে, ঠিক আছে। এটি হলো অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন কি আছে। দুটি ফ্লাক্সের একটি জল অন্যটিতে গ্লিসারিন নিয়ে পাত্র দুটি ভালোভাবে নাড়িয়ে টেবিলের উপর রাখা হলো। কোন ফ্লাক্সের তরল আগে স্থির হবে? উত্তরের সপক্ষে যুক্তি দাও, উত্তরের সপক্ষে ব্যাখ্যা করো। তো এই অ্যান্সারটা তোমাদের আমি রায় মার্টিনের সহায়িকা পেজ নাম্বার হচ্ছে 154 থেকে দেখিয়ে দিচ্ছি। যদিও এই সহায়িকাটা একটু পুরনো, পেজ নাম্বারটা যাদের নতুন সহায়িকা নাও ঠিকঠাকভাবে মিলতে পারে। তো যাই হোক অ্যান্সারটা দেখে নাও, আর যাদের বইটা নেই তারা এখানটা একটু স্ক্রিনশট নিয়ে নাও বা লিখে নাও। যে মাধ্যমে সান্দ্রতা যত বেশি তার সচলতা তত কম হয়, অর্থাৎ যেই তরলটিকে গতিশীল করতে তত বেশি বল প্রয়োগ করতে হয়। গ্লিসারিন জলের তুলনায় বেশি সান্দ্র হওয়ায় তার বিভিন্ন স্তরের মধ্যে আপেক্ষিক গতি জলের তুলনায় বেশি মাত্রায় বাধাপ্রাপ্ত হয়। তাই জলের তুলনায় গ্লিসারিনের সচলতা তুলনামূলকভাবে কম। ফলে দুটি ফ্লাক্সে একই মাত্রায় নাড়িয়ে দিলে গ্লিসারিনপূর্ণ ফ্লাক্সের তরল আগে স্থির হবে। এটি হলো অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন কি আছে। নেক্সট প্রশ্ন, সাইফন ক্রিয়ার দুটি শর্ত লেখো। তো এই অ্যান্সারটা তোমাদের আমি ভট্টাচার্য ব্রাদার্স থেকে দেখাচ্ছি, পেজ নাম্বার 51, ঠিক আছে। সাইফন ক্রিয়ার দুটি শর্ত, তাহলে 1 নম্বর লিখবে, যে তরলকে স্থানান্তরিত করতে হবে সেই তরল দ্বারা নলটি পূর্ণ হতে হবে। 2 নম্বর, যে পাত্র থেকে তরল স্থানান্তরিত করতে হবে তার তরল তল অপর যে পাত্রে স্থানান্তরিত করা হবে তার তরল তল থেকে উচ্চ থাকবে। এরপর 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর অনেক পয়েন্ট আছে, আর বলছি না, দুটো শর্ত বলছি দেখিয়ে দিলাম। চলো নেক্সট প্রশ্ন কি আছে। নেক্সট প্রশ্ন, সোডা ওয়াটারের বোতলের মুখ খুললে বুদবুদ ওঠে কেন? তো এই অ্যান্সারটা তোমাদের ভট্টাচার্য ব্রাদার্স পেজ নাম্বার 95 থেকে দেখিয়ে দিচ্ছি। তো অ্যান্সারটা দেখে নাও, যে সোডা ওয়াটার বা শীতল পানীয় প্রস্তুতির সময় কার্বন ডাইঅক্সাইড উচ্চ চাপে জলে দ্রবীভূত করা হয়। যখন বোতলের ছিপি খোলা হয় তখন চাপ হ্রাস পায়, ফলে কার্বন ডাইঅক্সাইডের দ্রাব্যতাও হ্রাস পায়। সেই জন্য দ্রবীভূত অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড বুদবুদ আকারে বেরিয়ে আসে, বোতলের মুখে ফেনার সৃষ্টি হয়। এটি হলো অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন কি আছে।
প্রকৃত দ্রবণ ও কলিউড দ্রবণের মধ্যে দুটি পার্থক্য লেখো। ঠিক আছে, তো এই অ্যান্সারটা তোমাদের আমি ভট্টাচার্য ব্রাদার্স পেজ নাম্বার 90 থেকে দেখিয়ে দিচ্ছি। প্রকৃত দ্রবণ আর কলিউড দ্রবণের মধ্যে দুটো পার্থক্য। তো দেখো অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, দুটো বলেছে। তাহলে প্রকৃত দ্রবণ হচ্ছে স্বচ্ছ সমসত্ব, আর কলিউড দ্রবণ হলো অস্বচ্ছ এবং অসমসত্ব। কণার ব্যাস প্রকৃত দ্রবণ 10⁻⁸ সেন্টিমিটার প্রায়, আর কলিউড দ্রবণের ক্ষেত্রে হয় 10⁻⁷ থেকে 10⁻⁵ সেন্টিমিটার প্রায়। আরো অনেক পয়েন্ট আছে, যেগুলো দুটো লিখে নিও। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখে নাও। নেক্সট প্রশ্ন, একটি জলের ফোঁটাতে 5 × 10⁻20 সংখ্যক জলের অণু আছে। জলের ঘনত্ব 1 গ্রাম পার সেমি কিউব হলে ফোঁটার আয়তন কত হবে? তো এই অ্যান্সারটা তোমরা দেখে নাও। তাহলে এইভাবে করবে যে জলের অর্থাৎ H2O এর গ্রাম আণবিক ভর কত হয় না, হাইড্রোজেনের জন্য 1, H2 আছে মানে গুণিত 2 প্লাস অক্সিজেনের হচ্ছে 16, পারমাণবিক ভর 16। তাহলে পাচ্ছি কত আমরা না 18 গ্রাম। তাহলে লিখবো অর্থাৎ HTP-তে 6.022 গুণিত 10⁻23 সংখ্যক জলের অণুর ভর হচ্ছে 18 গ্রাম। তাহলে একই কত হবে? আর যেটা প্রশ্নে দেওয়া আছে 5 × 10⁻20 তাই কত হবে? ওই কি নামে জাস্ট করা হয়েছে। দিয়ে তোমরা যদি কাটাকাটি করো, ক্যালকুলেশন করো, তাহলে পাবে তোমরা 14.94 গুণিত 10⁻³ ঠিক আছে, এটা পাবে। অতএব নির্ণীয় জলের ফোঁটার আয়তন আমরা কি জানি, m = dv। তাহলে v সমান কত হবে? m/d। তাহলে ভর বাই ঘনত্ব। তাহলে ভরটা কত পেয়েছি আমরা না 14.94 গুণিত 10⁻³ ডিভাইডেড বাই ঘনত্ব। জলের ঘনত্ব কত হয়? জলের ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার সেমি কিউব। তাহলে ডিভাইডেড বাই 1 গ্রাম পার সেমি কিউব সমান পাচ্ছি আমরা ওটাই পাবো, মানে 14.94 গুণিত 10⁻³ এবার যদি তুমি এটাকে দশমিকে করতে চাও তাহলে কি হবে না, -3 আছে মানে 1000 দিয়ে ভাগ হলে দশমিকটা 3 ঘর সরবে বাম দিকে, তার মানে এখানে একটা শূন্য খাওয়াতে হবে। 0.01494 সেমি কিউব এটি হলো অ্যান্সার। ঠিক আছে, নির্ণয় জলের ফোঁটার আয়তন তাহলে হলো 0.01494 সেমি কিউব, এটি হচ্ছে অ্যান্সার। চলো আরেকবার দেখিয়ে দিচ্ছি এটা। হ্যাঁ, চলো নেক্সট প্রবলেম কি আছে দেখে নেওয়া যাক। এর পরের প্রবলেম অথবাটা সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর 58.5, উক্তিটির যথার্থতা বিচার করো। তো এই অ্যান্সারটা তোমাদের আমি ভট্টাচার্য ব্রাদার্স থেকে দেখিয়ে দিচ্ছি পেজ নাম্বার 83। ঠিক আছে, এটা মূল চ্যাপ্টারের প্রশ্ন। এই প্রশ্নটাও খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, চলো দেখে নাও। তাহলে লিখবে যে আয়নীয় যৌগগুলি অণু হিসেবে অবস্থান না করায় এদের ক্ষেত্রে আণবিক ভরের পরিবর্তে সংকেত ভর বা ফর্মুলা ভর কথাটি প্রযোজ্য। যেমন এবার একটা উদাহরণ দেওয়া আছে NaCl এর ক্ষেত্রে, যেটা তোমার প্রশ্ন জানতে চেয়েছে। যেমন সোডিয়াম ক্লোরাইডে অসংখ্য, যেমন আয়নীয় যৌগ সোডিয়াম ক্লোরাইডে অসংখ্য কিন্তু সমসংখ্যক Na+ এবং Cl- আয়ন সমূহ কেলাস জালক এর মধ্যে সুবিন্যস্তভাবে অবস্থান করে। সুতরাং সোডিয়াম ক্লোরাইডের প্রকৃত সংকেত লেখা উচিত Na+ এর হোলেন, Cl- এর হোলেন বা NaCl এর হোলেন, যেখানে n একটি বৃহৎ সংখ্যা, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের সংকেত NaCl হিসেবে লেখা হয়, যা তার সরলতম সংকেতকে নির্দেশ করে। এর সংকেত কখনো একটি অণুকে বোঝায় না। NaCl এর সোডিয়াম ক্লোরাইডের একটি সংকেত একক বা 1 ফর্মুলা ইউনিট, সেই জন্য সোডিয়াম ক্লোরাইডের NaCl এর আণবিক ভর হচ্ছে 23 + 35.5 = 58.5। কথাটি ভুল, বলা উচিত সোডিয়াম ক্লোরাইডের সংকেত ভর 58.5। ঠিক আছে, আণবিক ভর কথা প্রযোজ্য নয়, এই জন্য যেহেতু আয়নীয় যৌগ তাই বলবো কিনা সংকেত ভর 58.5, এটি হলো অ্যান্সার। চলো এরপর গ্রুপ ডি এ যাওয়া যাক। তো গ্রুপ ডি 4 দাগের একটা কি আছে, 50 কেজি ভরের একজন লোক 5 সেকেন্ডে সিঁড়ির 20টি ধাপ উঠল। প্রতিটি ধাপের উচ্চতা 30 সেন্টিমিটার হলে লোকটির দ্বারা প্রযুক্ত ক্ষমতা কত? ঠিক আছে, আর কি বলছে না, দম দেওয়া খেলনায় কোন শক্তিতে রূপান্তরিত হয়? তাহলে অ্যান্সারটা দেখে নাও। তাহলে প্রথমে লিখবে যেগুলো তথ্যগুলো দেওয়া আছে, যে পদার্থ m = 50 কেজি, t সমান কত না 5 সেকেন্ড প্রশ্নে বলা আছে, আর উচ্চতা কত না 20 × 30 সেন্টিমিটার। কারণটা কি দেখে নাও। কারণটা হচ্ছে এখানে বলা আছে যে 20টি ধাপ বলেছে, আর একটা ধাপের উচ্চতা কত 30 সেন্টিমিটার। তাহলে মোট উচ্চতা কত 20 × 30। ঠিক আছে, তাহলে 20 × 30 করলে পাচ্ছি আমরা 600 সেন্টিমিটার। তো সেটাকে এসআই করলে পাচ্ছি 6 মিটার, কারণ এটা 50 কেজি এসআই ছিল। আচ্ছা, জি এর মান কত হয়েছে পদ্ধতিতে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর চাপ মানে আমাদের ক্ষমতা জানতে চেয়েছে, প্রেসারটা P সমান জিজ্ঞাসা চিহ্ন। তাহলে লিখবো আমরা কি না, সরি পাওয়ারটা আমি ভুল বললাম, তো এটা হচ্ছে পাওয়ার, P ফর পাওয়ার। হ্যাঁ, তো আমরা জানি P = কত না, P = W/T হয়। তো W/T W মান কত হয়, W = mgh, তাহলে mgh/T। তাহলে m এর মান কত, মানগুলো জাস্ট বসিয়ে দাও, 50 × 9.8 গুণিত এখানে কত আছে 6, কারণ 6 মিটার ছিল, 6 ডিভাইডেড বাই সময়টা আছে কত না, সময়টা আছে 5 সেকেন্ড, ডিভাইডেড বাই 5। তো এটা করলে পাচ্ছ তোমরা 588। তাহলে 588 কি হবে না, জুল পার সেকেন্ড বা ওয়াট। ঠিক আছে, অতএব লোকটি দ্বারা প্রযুক্ত ক্ষমতা হবে 588 ওয়াট। এবার ওর সঙ্গে দেখো আরেকটা প্রশ্ন দেওয়া আছে, যে দম দেওয়ার খেলনায় কোন শক্তিতে রূপান্তরিত হয়? তাহলে বলবো দম দেওয়া খেলনায় স্থিতি শক্তি গতি শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, এটি হলো অ্যান্সার।
এরপর 4-2 অ্যালুমিনিয়াম পাত্রে NaOH রাখা যায় না, উপযুক্ত রাসায়নিক সমীকরণ সহ ঘটনাটির কারণ ব্যাখ্যা করো। ঠিক আছে, তো অ্যান্সারটা দেখে নাও। তাহলে বলবে যে পেজ নাম্বার এটা তোমাদের দেখাচ্ছি 108 ভট্টাচার্য ব্রাদার্স। তাহলে অ্যান্সারটা লিখবে যে সোডিয়াম হাইড্রোক্সাইড বা NaOH অতি শক্তিশালী ক্ষার হওয়ায় এর গাঢ় জলীয় দ্রবণ কিছু এর গাঢ় জলীয় দ্রবণে কিছু ধাতু, যেমন এখানে লিখবে শুধু অ্যালুমিনিয়াম, এর সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম অ্যালুমিনেট লবণ, এই যে সোডিয়াম অ্যালুমিনেট এই লবণ উৎপন্ন করে এবং হাইড্রোজেন উৎপন্ন করে। এই বিক্রিয়াটা লিখে দিবে অ্যালুমিনিয়ামের সঙ্গে বিক্রিয়া 2Al + 2NaOH + 2H2O থেকে 2NaAlO2 + 3H2। ঠিক আছে, তো এটি হলো অ্যান্সার। চলো নেক্সট ওর সাথে একটা দেখো দেওয়া আছে কি, কোথায় গেল, যে বলয় পরীক্ষায় যে যোগের কারণে বাদামি বলয় তৈরি হয় তার সংকেত লেখো। ঠিক আছে, তো তার সংকেত দেখে নাও, এটা হচ্ছে ওর আগের পেজ 107 নম্বর পেজে আছে। তো FeH2O এর হোল 5 NO SO4, FeH2O এর হোল 5 NO SO4, এটি হলো বাদামি রঙের যে বলয় তার সংকেত। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন কি আছে, এর পরের প্রশ্ন, সালফিউরিক অ্যাসিডকে কিভাবে শনাক্ত করবে তা সমীকরণ সহ লেখো। তো সালফিউরিক অ্যাসিড সমীকরণ এটা হচ্ছে মানে শনাক্তকরণ পরীক্ষাটা হচ্ছে আমাদের ভট্টাচার্য ব্রাদার্স পেজ নম্বর 108, এই ছকটা দেওয়া আছে, এই ছকটা লিখলেই হবে। ঠিক আছে, তাহলে কি লিখবে যে একটি পরীক্ষা নলে 1 থেকে 2 মিলিলিটার লঘু সালফিউরিক অ্যাসিড নিয়ে তার মধ্যে কয়েক ফোঁটা বেরিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ যোগ করা হলে সাদা ভারী অধক্ষেপণ উৎপন্ন হয়, যা গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডে অদ্রাব্য। ব্যাস, এটা লিখে দিলে। ঠিক আছে, তারপর এবার বিক্রিয়া। তাহলে প্রথমে যে সাদা পদক্ষেপটা উৎপন্ন হবে সেটা কিসের উৎপন্ন হবে, বেরিয়াম সালফেটের একটা সাদা পদক্ষেপ উৎপন্ন হবে। তাহলে বিক্রিয়া লিখবো যে সালফিউরিক অ্যাসিড H2SO4 + BaCl2, এটা মিশাতেই কি হলো না, সাদা পদক্ষেপ BaSO4, এই যে লেখা আছে এই সাদা পদক্ষেপ দেখে H2SO4 কে নিশ্চিতভাবে শনাক্ত করা যায় সাদা পদক্ষেপটি হলো বেরিয়াম সালফেট BaSO4। এবার যখন এখানে আমরা যদি এই সাদা পদক্ষেপের সাথে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl মিশাই, সে কিন্তু দ্রবীভূত হবে না, এমনকি নাইট্রিক অ্যাসিড HNO3 মিশালেও এর মধ্যে দ্রবীভূত হবে না। তো এটি হচ্ছে সালফিউরিক অ্যাসিডের শনাক্তকরণ পরীক্ষা। ঠিক আছে, চলো নেক্সট কি আছে দেখে নাও। এরপরে লেবুর রসে 1 ফোঁটা মিথাইল অরেঞ্জ ফেললে কি হয়। তো দেখো লেবুর রস কি এটা অ্যাসিড ফর্মে আছে, তো যেহেতু এটা অ্যাসিড জাতীয় পদার্থ, তাই যদি আমরা মিথাইল অরেঞ্জটা ব্যবহার করি তাহলে কি হবে না, সেটা লালচে গোলাপি বর্ণ ধারণ করবে। মিথাইল অরেঞ্জ ফেললে তাহলে কি হবে না, লালচে গোলাপি হবে, লালচে গোলাপি। চলো, যে মাইকটা বাজছে একটু তোমাদের অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করারও নেই। চলো এরপরে যে প্রশ্নটা আছে যে 500 মিলিলিটার জলে 60 গ্রাম NaOH দ্রবীভূত করা হলো, দ্রবণের গাঢ়ত্ব মোল পার লিটার এককে নির্ণয় করো। ঠিক আছে, 500 মিলিলিটার জলে 60 গ্রাম NaOH দ্রবীভূত করা হলো, তো অ্যান্সারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে এইভাবে লিখবে যে NaOH এর গ্রাম আণবিক ওজন, বা লিখতে পারো গ্রাম আণবিক ভর, বা শুধু আণবিক ভর, যেটা খুশি লিখতে পারো। ঠিক আছে, গ্রাম কথাটা না লিখলেও হবে, শুধু আণবিক ভর কত হবে না 40, কারণ সোডিয়ামের হচ্ছে 23 প্লাস অক্সিজেনের 16 প্লাস হাইড্রোজেনের 1, তাহলে পাচ্ছি আমরা 40। দ্রবীভূত NaOH অর্থাৎ দ্রাবের পরিমাণটা কত হচ্ছে, দ্রাবের ভরটা হচ্ছে 60 গ্রাম, কারণ এটা প্রশ্নেই দেখো দেওয়া আছে, এই যে প্রশ্নটা সরে গেল জাস্ট, হ্যাঁ দেখো এই যে প্রশ্নটা আছে যে 60 গ্রাম NaOH দ্রবীভূত করা হলো, 60 গ্রাম NaOH, তাহলে তোমার এখানে দ্রাবের ভর দেওয়া আছে কত না 60, আর দ্রবণের অর্থাৎ জলের আয়তন কত সেটাও দেখো প্রশ্ন দেওয়া আছে 500 মিলিলিটার জলে, তাহলে এটাও দেওয়া আছে, তাহলে দ্রবণের বা জলের আয়তন হচ্ছে 500 মিলিলিটার। আর আমাদের মানে মোলার গাঢ়ত্ব নির্ণয় করার সূত্র কি, দ্রবণের মোলার মাত্রা বা মোলার গাঢ়ত্ব নির্ণয় করার সূত্র হলো না, দ্রাবের ভর সেটা গ্রাম এককে থাকবে গুণিত 1000 ডিভাইডেড বাই দ্রাবের আণবিক ভর গুণিত দ্রবণের আয়তন, আয়তনটা থাকবে মিলিলিটার এককে। জাস্ট মানগুলো বসিয়ে দাও, দ্রাবের ভর প্রশ্নে বলা আছে 60 গুণিত 1000 সূত্রের এটা থাকলো ডিভাইডেড বাই দ্রাবের আণবিক ভর, দ্রাবের আণবিক ভর কত ছিল 40, আর আয়তনটা ছিল কত 500 বসিয়ে দিলাম, জাস্ট কাটাকাটি করো পেয়ে যাবে কত না 3 মোল পার লিটার। এটি হলো অ্যান্সার। তাহলে লিখব অতএব দ্রবণের মোলার মাত্রা বা মোলার গাঢ়ত্ব হলো 3 মোল পার লিটার, এটি হলো অ্যান্সার। চলো এরপরে ওর সঙ্গে দেখো আরেকটা প্রশ্ন দেওয়া আছে যে গ্রিন ভিট্রিয়লের সংকেত লেখো, তো গ্রিন ভিট্রিয়ল হলো FeSO4.7H2O, আর ব্লু ভিট্রিয়ল বললে কি লিখবো আমরা CuSO4.5H2O, এটা হচ্ছে গ্রিন ভিট্রিয়ল। চলো এরপরের প্রশ্ন কি আছে দেখে নেওয়া যাক। এরপর অথবাটা 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্রস্তুত একটি লবণের সম্পৃক্ত দ্রবণের 75 গ্রামকে বাষ্পীভূত করলে 20 গ্রাম অবশেষ পাওয়া যায়, 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় লবণটির দ্রাব্যতা কত। তো এই অ্যান্সারটা তোমাদের আমি রায় মার্টিনের সহায়িকা পেজ নাম্বার 262 থেকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখে নাও যে 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় লবণের সম্পৃক্ত দ্রবণের ভর হচ্ছে 75 গ্রাম, 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় লবণের ভর কত 20 গ্রাম, প্রশ্নে দেওয়া আছে যে 75 এটা 20, তাহলে ওই সম্পৃক্ত দ্রবণের দ্রাবকের তাহলে ভর কত, দ্রাবকের ভরটা হচ্ছে 75 - 20 মানে 55 গ্রাম। তাহলে 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় লবণের দ্রাব্যতা তাহলে কত হবে, দ্রাব্যতা সমান কত না লবণের ভর বা দ্রাবের ভর বা দ্রাবকের ভর গুণিত 100, দ্রাবের ভরটা কত, তাহলে দ্রাবের ভরটা পাচ্ছি আমরা 20, দ্রাবকের ভর কত 50, তাহলে 20 বাই
55, তাহলে 20/55 গুণিত 100 করলে পাচ্ছি 36.36। লিখব সুতরাং 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় লবণের দ্রাব্যতা 36.36। এটি হলো অ্যান্সার। ঠিক আছে, চলো এরপরে ওর সাথে দেখো একটা প্রশ্ন দেওয়া আছে যে ব্যাপনের সংজ্ঞা দাও। ঠিক আছে, তো ব্যাপনের সংজ্ঞা এটা তোমাদের আমি ভট্টাচার্য বাদাস থেকে দেখিয়ে দিচ্ছি, পেজ নাম্বার 99। ব্যাপনের সংজ্ঞা সবাই জানো, 99 থেকে দেখিয়ে দিচ্ছি। তো এটা লিখে নেবে যে দ্রবণের মধ্যে কণাগুলির অবিরাম বিচরণের ফলে যখন দুটি ভিন্ন গাঢ়ত্বের দ্রবণ পাশাপাশি রেখে দেওয়া হয়, বেশি গাঢ়ত্বের দ্রবণের কণাগুলি কম গাঢ়ত্বের দ্রবণে প্রবেশ করে এবং প্রক্রিয়াটি চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত দুটি দ্রবণের গাঢ়ত্ব সমান হয়। এই প্রক্রিয়াটিকে ব্যাপন বলা হয়। ঠিক আছে, এরপর 4 দাগের এটা প্রবাহমান তরলের গতি সম্পর্কিত বার্নৌলির উপপাদ্যের গাণিতিক রূপটি প্রমাণ করে দেখাও। তো এই অ্যান্সারটা তোমাদের আমি ভট্টাচার্য বাদাস পেজ নাম্বার 61 থেকে দেখিয়ে দিচ্ছি। যে শক্তি সংরক্ষণ নীতির ভিত্তিতে বার্নৌলি নীতির ব্যাখ্যা বা প্রমাণ, এটাই হচ্ছে প্রমাণ। তো এই ছবিটা আঁকবে, এরকম একটা নল আঁকামাকা নল একটা এঁকে নিলে একটা মোটা একদিকটাকে শুরু করে দিলে। ঠিক আছে, তো এই বিন্দুতে ধরো এটা P1, এই যে বিন্দুটা এই বিন্দু আর বি বিন্দু, উভয় বিন্দুতে তোমাকে কি দেখাতে হবে? চাপ শক্তি, গতি শক্তি এবং স্থির শক্তির যোগফল ধ্রুবক। এখানেও যা পাবো এখানেও তো পাবো, এই দুটো দেখিয়ে দিলে তোমার ক্লিয়ার হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, তো এটা আমি পড়ে পড়ে বলছি না, তোমরা এখান থেকে লেখা স্টার্ট করবে। ঠিক আছে, একটু এটা লিখতে গেলে বড় হবেই, কিছু করার নেই, এরকম প্রমাণ প্রশ্ন দিলে এরকম করতে হবে, আর তারপরে জাস্ট আর একটুকু লিখতে হবে একটা পর্যন্ত। ঠিক আছে, তো দুটো দিকে আমরা ইকুয়াল পাচ্ছি, এই দিকটাও যা পাবো বাম দিকে, ডান দিকেও তাই পাবো। তো সেটা থেকে ফাইনালি কি বলবো তাহলে? u²/2g প্লাস p/dg প্লাস h সমান হচ্ছে ধ্রুবক। অর্থাৎ এখান থেকে কি পাচ্ছি আমরা? বেগ শীর্ষ প্লাস চাপ শীর্ষ প্লাস উচ্চতা শীর্ষ সমান ধ্রুবক। এই ধ্রুবকটাকে এখানে h ধরা হয়েছে, মোট শীর্ষকে h চাইলে ধরতে পারো। ঠিক আছে, এটি হচ্ছে বার্নৌলি নীতির গাণিতিক রূপের প্রমাণিত। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখে নেওয়া যাক। নেক্সট প্রশ্ন, চাপ ও ঘাতের মধ্যে সম্পর্ক কি? তো আমরা জানি যে চাপ সমান ঘাত বাই ক্ষেত্রফল, তাহলে কি লিখবো না? চাপ সমান ঘাত বাই ক্ষেত্রফল। এরপরের প্রশ্ন কি আছে দেখো নাও। এরপরে বলেছে যে আর্কিমিডিসের নীতিটি লেখো আর পৃষ্ঠটানের মাত্রার সংকেত লেখো। তো আর্কিমিডিসের নীতি তোমাদের এটা আমি ভট্টাচার্য বাদাস পেজ নাম্বার 52 থেকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এই যে আর্কিমিডিসের নীতি, তাহলে লিখবে যে কোনো বস্তুকে অদ্রবণীয় স্থির তরল বা গ্যাসীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে বস্তুটির ওজনের আপাত হ্রাস বস্তু কর্তৃক অপসারিত তরল বা গ্যাসের প্রবাহের ওজনের সমান হয়। এটি হলো আর্কিমিডিসের নীতি। ঠিক আছে, চলো এরপরে ওর সাথে দেখো একটা প্রশ্ন দেওয়া আছে যে পৃষ্ঠটানের মাত্রার সংকেত লেখো। তো পৃষ্ঠটান সমান কি? পৃষ্ঠটান হচ্ছে বল বাই দৈর্ঘ্য F/L, তাহলে পাবো আমরা এলটা কেটে যাবে, শুধুমাত্র m(t-2). পৃষ্ঠটানের মাত্রার সংকেত হলো m(t-2). চলো এরপর 5 দাগেরটা 1 mu এর মান কত? আর বলেছে 56 গ্রাম N2 এর STP-তে আয়তন কত? তো 1 mu এর মান হচ্ছে তোমাদের কত? 1 mu এর মান হলো 1.6605 গুণিত 10⁻⁻24 গ্রাম। ঠিক আছে, এরপর দেখো সাথে একটা প্রশ্ন আছে N2 এর গ্রাম আণবিক ভর। যে পরের প্রশ্নটা 56 গ্রাম N2 এর STP-তে আয়তন কত? তো তার জন্য অ্যান্সারটা লিখবে যে N2 এর গ্রাম আণবিক ভর কত না 14 × 2 মানে 28 গ্রাম। ঠিক আছে, অর্থাৎ STP-তে 28 গ্রাম N2 এর আয়তন কত? 22.4 লিটার। একে কত আর 56 কত? তাহলে 56 কত? 28 এর দ্বিগুণ হচ্ছে 56, তার মানে নিশ্চয়ই 22.4 এর দ্বিগুণ কত? 44.8 লিটার অ্যান্সার হবে। তো যেহেতু এটা মুখে মুখে তো এভাবে করলে হবে না, ওই নিয়মে দেখাতে হবে, তো পাবে তোমার অ্যান্সার 44.8 লিটার। তাহলে লিখবো অতএব 56 গ্রাম N2 এর STP-তে আয়তন হবে 44.8 লিটার। এটি হলো অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখে নেওয়া যাক। এরপরে অথবাটা দেখো, কার্বন স্কেলে কোনো পদার্থের আণবিক গুরুত্বের সংজ্ঞা দাও। ঠিক আছে, কার্বন স্কেলে কোনো পদার্থের আণবিক গুরুত্বের সংজ্ঞা দাও। তো অ্যান্সারটা দেখে নাও। তাহলে লিখবে যে এইভাবে কোনো মৌল বা যৌগের একটি অণু একটি C12 পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী সেই তুলনামূলক সংখ্যাকে ওই পদার্থের আণবিক গুরুত্ব বলে। অর্থাৎ আণবিক গুরুত্ব সমান মৌল বা যৌগের একটি অণুর ভর ডিভাইডেড বাই 1/12 গুণিত C12 এর এটি কার্বন পরমাণুর ভর। এটি হলো অ্যান্সার। এরপর ওর সাথে আরেকটা প্রশ্ন আছে, ইথাইন C2H2 এর মোলার ভর নির্ণয় করো। তাহলে ইথাইন C2H2 এর মোলার ভর হবে কত না? কার্বনের জন্য হলো 12, C2 আছে গুণিত 2 প্লাস হাইড্রোজেনের জন্য 1, 2 আছে গুণিত 2, তাহলে পাচ্ছি আমরা কত না? 12 × 2 = 24, 24 দিয়ে যোগ করলে 26, তাহলে 26 গ্রাম পার মোল। এটি হলো অ্যান্সার। তো তোমাদের কমপ্লিট অ্যান্সার 4 নম্বর স্কুলটা আমরা দিলাম, এইভাবে বাকি স্কুলগুলো দেওয়া হবে, এবং যেগুলো এখনো পাওনি প্লেলিস্ট চেক করলে তোমরা সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। তো যাই হোক, চ্যানেলটিতে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। ওকে, ভালো থেকো, বাই।